নমস্কার। বৈদিক যুগের আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। প্রাচীন ভারতের ইতিহাস আমরা এখন পড়ছি। আজকের ক্লাসটি আমি নিয়ে এসেছি 2025 সালের এবছরের যে এসএলএসটি এসএসসির পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটিকে উদ্দেশ্য করে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানব বৈদিক যুগ সম্পর্কে বিস্তারিতভাবে। তার আগে বলে রাখি যে বৈদিক যুগের এই যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি এখানে, সেই ইনফরমেশনের মধ্যে কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষা, ভারতের বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি এখানে কভার করেছি। আপনারা যখন প্রিভিয়াস ইয়ার্স পড়বেন বিভিন্ন বিষয়ের, তখন কিন্তু এই প্রশ্নগুলো পেয়ে যাবেন। তো আজকে আমরা পড়ব বৈদিক যুগ। আজকের ক্লাসটি আমরা শুরু করব সময়কাল থেকে, যে বৈদিক যুগের সময়কাল হচ্ছে কত। দেখুন, আমি এটা হাতে লেখা যে নোট বানিয়েছি, কারণ এখন এডিটিং করতে বা টাইপিং করতে অনেক সময় লাগে। হাতে লেখাটা কি অনেক সময় অনেক অ্যাড করে দেওয়া হয়, এডিটিং করলে সঙ্গে সঙ্গে অ্যাড করা যায় না। তা আমি হাতে লেখা যে নোট সেটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি নোটটা যতটা ইনফরমেশন দিয়েছি এর মধ্যেই সমস্ত প্রশ্ন কমন চলে আসবে। বেশ, সময়কাল হচ্ছে কত দেখুন, 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে বৈদিক যুগের সময়কাল। কত? 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হলো বৈদিক যুগের সময়কাল। আমরা তার আগে এবার দ্বিতীয় যে বিষয়টা জানবো সেটা আমরা জানি কি, দেখুন যে প্রাচীন প্রস্তর যুগ ছিল আগে। প্রাচীন প্রস্তর যুগের মানুষরা বড় বড় পাথরের ব্যবহার করত। তারপরে ধীরে ধীরে মানুষের জীবনে সভ্যতার উদয় হলো, এ বিষয়ে আমরা জানি। কিন্তু যেহেতু এসএলএসটির সিলেবাসে হরপ্পা সভ্যতা থেকে শুরু হচ্ছে, তাও আমরা সামান্য একটু জেনে নেব যে ক্রোনোলজিক্যালি যদি আমরা পড়ি তাহলে বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে বা আমরা বুঝে উঠতে সক্ষম হব খুব সহজভাবে। দেখুন, প্রথমে ছিল কি, আমি একেবারে বলে দিয়েছি প্রাচীন প্রস্তর যুগ ধরে নিন। তারপরে মেহেরগড়ে কি গড়ে উঠলো? গ্রাম গড়ে উঠলো। বেশ, গ্রাম গড়ে ওঠার পরে গড়ে উঠলো শহর। এর আগের ক্লাসে আপনারা যারা দেখেননি ক্লাসটা, তারা দেখে নিতে পারেন ক্লাসটি, হরপ্পা সভ্যতার উপর যে ক্লাসটি রয়েছে। আচ্ছা বেশ, হরপ্পা সভ্যতায় যে প্রথম শহর গড়ে উঠলো সেটা হচ্ছে কি, হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতা বিভিন্ন কারণে ধ্বংস হয়েছিল। আমি সেই ক্লাসের শেষে বলেছিলাম, ধ্বংস বন্যার কারণে হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে, এবং আরও একটি কারণ হিসেবে যেটাকে গণ্য করা হয় সেটা হচ্ছে আর্যদের আক্রমণ সম্পর্কে। বেশ, এই যে আর্যদের আক্রমণ সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে, এই শুরু হলো বৈদিক যুগ। কারণ হরপ্পা সভ্যতা তো ধ্বংস হলো আর আর্যদের আগমন ঘটলো ভারতে। এখন প্রথম প্রশ্ন জাগবে যে আর্যরা তো ভারতবর্ষে এলো, কিন্তু আর্যরা ভারতবর্ষে কোথা থেকে এসেছিল? তারা এসেছিল ভারতবর্ষে সেন্ট্রাল এশিয়া থেকে। কোথা থেকে? সেন্ট্রাল এশিয়া থেকে। এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। এবং তারা এসে ভারতে এসে প্রথমেই তারা যেখানে বসত করলো সেটা হচ্ছে পাঞ্জাব অঞ্চলটিতে। পাঞ্জাব, যেটা সপ্ত সিন্ধু অঞ্চল পরবর্তীকালে পরিচিত হচ্ছে। তাহলে আর্যদের বসতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? পাঞ্জাব অঞ্চল এবং সপ্ত সিন্ধু অঞ্চল উত্তর হবে। বেশ, আর্যরা ভারতে আসার পরে তারা বেদ রচনা করলো। কি রচনা করেছিল? বেদ গ্রন্থ রচনা করলো। কিন্তু তারা তখন বেদ রচনা করেছিল, বেদকে শ্রুতি বলা হতো, তারা মনে মনে রাখতো। প্রথমেই কিন্তু তারা এসে লিখিত ভাবে বেদ রচনা করেনি। তাই মূলত মনে রাখতে হবে যে বেদ রচনা করেছিল। এই কারণেই এই সময়কালটিকে বলা হয় বৈদিক যুগ। কি বলা হয়? বৈদিক যুগ। বেশ, এখানে আমরা আর একটি যে ইনফরমেশন মনে রাখবো সেটা হচ্ছে যে যারা সংস্কৃত জানে না তারা হচ্ছে অনার্য। তাদের অনার্য, দস্যু বলে তারা বর্ণনা করত। যারা সংস্কৃত ভাষা জানে তারাই ছিল আর্য ভাষা। এখানে আমি বলে রাখি যে সংস্কৃত ভাষা যা ছিল কি, দেবতাদের ভাষা বলে গণ্য করা হতো। দেবতাদের ভাষা, দেবতাদের ভাষা। সংস্কৃত ভাষা কাদের ভাষা ছিল? দেবতাদের ভাষা বলে সেটাকে গণ্য করা হতো। সময়কাল, এবার দেখবো আমরা সময়কাল। এই যে ঋগ বৈদিক সময়কাল, এটা হচ্ছে একটা অনেক দিন ধরে চলতে থাকা সময়কাল। তাই এই সময়কালটিকে বোঝার তাগিদে বা যে সামাজিক পরিবর্তন হচ্ছে, যে শাস্ত্রের রচনার পরিবর্তন হচ্ছে, তার প্রেক্ষিতে এই যুগটাকে দুটো ভাগে ভাগ করা হয়। এক হলো ঋগ বৈদিক যুগ, দ্বিতীয় হলো পরবর্তী বৈদিক যুগ।
বোঝা গেল। ঋগ বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। ঋগ বৈদিক যুগের সময়কাল কত? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। আর পরবর্তী বৈদিক যুগের সময়কাল দেখতে পাচ্ছেন 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি হরপ্পা সভ্যতার ক্লাসে বলেছিলাম যে খ্রিস্টপূর্বাব্দ বলতে বোঝায় যে যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়কে। বেশ, এবার আমরা দেখব সমাজ কেমন ছিল। কেমন ছিল সমাজ? প্রথমে ছিল কে? তখন একটা ভগবান কনসেপ্ট উঠলো, যে ভগবান ছিল ব্রহ্মা। কে ছিল? ব্রহ্মাকে তখন ভগবান হিসেবে গণ্য করা হচ্ছে। এবং এই যে কনসেপ্টটা, সোশ্যাল একটা ঘটনা ঘটছে এ সময়, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে ভাগ ছিল। বোঝা গেল? 4টে বর্ণ ছিল। এটা ঋগ্বেদের 10ম মণ্ডলে আমরা উল্লেখ পাই। এর প্রমাণ, এই যে 4টে ভাগের উল্লেখ পাই, সেটা হচ্ছে ঋগ্বেদের 10ম মণ্ডলে। ব্রাহ্মণ যে হচ্ছে পূজা অর্চনা করবে, ক্ষত্রিয় যা হচ্ছে যুদ্ধের মানে কর্ম করতো সে, বা যুদ্ধ করতো সে, বা যুদ্ধই ছিল তার মুখ্য কাজ। বৈশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য করত, এবং শূদ্রের কাজ হচ্ছে ওপরে তিনটি বর্ণের সেবা করা। এখানে হেভি ইন্টারেস্টিং একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যে শূদ্রের কাজ কিন্তু ওপরের 3টে সেবা করা সেই তৎকালীন সময়কাল থেকে কিন্তু চলছিল। এই ব্যবস্থা কিন্তু চলে এসেছিল, যে কারণে হাজার হাজার বছর ধরে কিন্তু শূদ্ররা কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। কারণ আমরা একটু পরে পড়ব, যখন যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, তখন আমরা এই বিষয়টা আরোভাবে পরিষ্কারভাবে বুঝে নেব। বেশ, এই গেল কি তাহলে ব্রহ্মা, যেখান থেকে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ পূজার্চনা করত, ক্ষত্রিয় যুদ্ধ করত, এবং বৈশ্য ব্যবসা বাণিজ্য করত, এবং শূদ্র ওপরের 3 জনের সেবা কার্য করত। এখন এই ঋগ্বৈদিক যুগের সময়কালে জনপ্রতিনিধি সংস্থা কি কি ছিল? জনপ্রতিনিধি সংস্থা মানে হচ্ছে, যেমন ধরুন সভা, বয়স্ক এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হতো সভা। এখনও আমাদের দেখবেন গ্রাম বাংলাতে সভা ডাকা হয়। কেন সভা ডাকা হয়? কোনো একটা সমস্যাকে কেন্দ্র করে, গ্রামের কোনো একটা সমস্যাকে কেন্দ্র করে সভা ডাকা হয়, এবং সেখানে গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা ব্যক্তি আছেন তারাই কিন্তু সভাটিকে পরিচালনা করে। তো তৎকালীন সময়কালে ঋগ্বৈদিক যুগের সময়কালেও কিন্তু সভা ছিল, যেখানে বয়স্ক এবং গ্রামের বিশিষ্ট মানুষরা কিন্তু সেখানে সভাকে পরিচালনা করত। সমিতি ছিল দ্বিতীয়তে প্রজা সাধারণ। সমিতিটা ছিল কি? প্রজা সাধারণের। সমিতিটা ছিল কি? বেশ, সমিতি ছিল কি? প্রজা সাধারণের জন্য। প্রজা মানে দেশের জনগণদের নিয়ে, সাধারণ মানুষদের নিয়ে যে সংগঠন একটা ছিল, সেটা হচ্ছে সমিতি নামে পরিচিত। আরও একটি যে বিষয় আমরা পাচ্ছি, সেটা হচ্ছে গণ। এই যে গণটি হচ্ছে কি? একটা উপজাতি সংগঠন। তখন ঋগ্বৈদিক যুগের সময়কালে কিন্তু অনেক উপজাতি ছিল, সেই উপজাতিদের সংগঠনগুলিকে বলা হতো গণ। বেশ, এখন আমরা দেখব ঋগ্বৈদিক যুগের অপর একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে 10 রাজার যুদ্ধ। এই 10 রাজার যুদ্ধ বিষয়ে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন এসেছে। বেশ, 10 রাজার যুদ্ধ কি বলছে? এই ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। কি নাম? সুদাস। ভরত গোষ্ঠীর একজন রাজা ছিল সুদাস। এই সুদাসের সঙ্গে 10টি উপজাতির লড়াই হয়েছিল। কটি উপজাতির? এই 10টি উপজাতির লড়াই হচ্ছে সুদাসের সঙ্গে। কেন লড়াই? কারণ সুদাস ছিল একজন রাজা। সেই সুদাস কিন্তু বিশ্বামিত্র ঋষিকে পদচ্যুত করেছিল। মানে তিনি একজন তৎকালীন পণ্ডিত মানুষ বলে গণ্য করা হতো বিশ্বামিত্রকে, তাকে পদচ্যুত করেছিল। সেই বিশ্বামিত্র সেই রাগে 10টি উপজাতিকে একত্রিত করে, যে চলো আমরা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ করব। কার বিরুদ্ধে? সুদাসের বিরুদ্ধে। কিন্তু এই যুদ্ধে কিন্তু মনে রাখতে হবে সুদাসই জয়লাভ করেছিল 10 রাজার যুদ্ধে। বেশ, 10 রাজার যুদ্ধে তাহলে জয়লাভ করেছিল কে? সুদাস। বেশ, আমরা এখন যাব প্রথম পৃষ্ঠা হলে, এবার আমরা দেখব দ্বিতীয় পৃষ্ঠাতে ঋগ্বৈদিক যুগের সভ্যতার দ্বিতীয় পৃষ্ঠা। এখন আমরা পড়ব বৈদিক সভ্যতার বা বৈদিক যুগের দ্বিতীয় পৃষ্ঠাতে সামাজিক ইতিহাস বা সমাজ সহ বাকি যে যাবতীয় বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা পড়ছি। এখন প্রথমে পড়ব যে দেবতা। দেখুন, ঋগ্বৈদিক যে সভ্যতা, সেখানে দেবতা হিসেবে ইন্দ্র খুব ইম্পর্টেন্ট একটা দেবতা হিসেবে উঠে আসছে। কে? ইন্দ্র। এই যে ইন্দ্র হচ্ছে যুদ্ধের দেবতা। এই বিষয় কিন্তু প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় আছে যে ইন্দ্রকে কিসের দেবতা হিসেবে গণ্য করা হয়। আর একটা বিষয় যে 250 বার ইন্দ্রের উল্লেখ আছে ঋগ্বেদে। এখন প্রশ্ন আসতে পারে বা এসেছে যে কোন দেবতা
250 বার উল্লেখ আছে কোন দেবতার, সেটা হচ্ছে ইন্দ্র। দ্বিতীয় হচ্ছে অগ্নি, খুব সহজ বিষয়, অগ্নি মানে আগুন, সুতরাং আগুনের দেবতা, এটা তো মনে রাখা কোনো কঠিন বিষয় নয়। বরুণ হচ্ছে বায়ুর দেবতা। বেশ, সোম হলো কি বৃক্ষের দেবতা, সোম হলো কি বৃক্ষের দেবতা। আমরা জানি যে ঋগ্বৈদিক যুগে সভ্যতা পড়তে গিয়ে সোম রসের কথা জানি, যে সোম রস পান করত। এটা কিন্তু ছিল মদ্যপানের যে বিষয়গুলো, মানে নেশা জাতীয় দ্রব্য ছিল, সোম রস কিন্তু তৎকালীন সময়কালের মানুষরা পান করত। বেশ, সোম হচ্ছে কি বৃক্ষের দেবতা। মরুত হলো ঝড়ের দেবতা, পরবর্তী হচ্ছে কি মরুত হলো ঝড়ের দেবতা। রুদ্র বলতে এখানে শিবকে বোঝাচ্ছে, রুদ্র বলতে শিবকে বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে চলে যাবে, পরবর্তীতে বৈদিকে যাবে এটা, রুদ্র শিব। সরস্বতী নদীর দেবতা, সরস্বতী নদী যেটা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে যে নদীটা আমরা জানি। আচ্ছা, সরস্বতী হলো কিসের দেবতা, দেবী? সরস্বতী হলো নদীর দেবী। সাবিত্রী হিসেবে, সাবিত্রী কিন্তু আমি দিয়েছি, এটা একটা নতুন একটা কনসেপ্ট। আচ্ছা, জ্যোতিষ্ক। সাবিত্রী হলো কি, আচ্ছা এই বানানগুলো কোনো কোনো জায়গায় হয়তো মিস্টেক থাকতে পারে, বানানে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, মুখ্য কথা হলো ইনফরমেশন বা তথ্যটাকে মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা বেশ, সাবিত্রী হলো জ্যোতিষ্কের দেবী আর কি, জ্যোতিষ্ক যে আকাশের যে জ্যোতিষ্ক তাদের যে দেবী, সেটি হলো সাবিত্রীকে গণ্য করা হয়। এটি কিন্তু পরীক্ষায় এসেছে, আমি এই কারণে এটা আমি অ্যাড করলাম। পুষণ বা পুষা হচ্ছে পশুর, পুষণ বা পুষা হলো পশুর দেবতা। বেশ, বোঝা গেল। তাহলে ঋগ্বৈদিক যুগের সভ্যতায় দেবতা সম্পর্কে আমরা পড়ে নিলাম। এবার আমরা দেখব কি চতুরাশ্রম ব্যবস্থা সম্পর্কে। একটু আগে বললাম না যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখানে আমরা পড়বো এবার চতুরাশ্রম ব্যবস্থা সম্পর্কে। দেখুন, চতুরাশ্রম ব্যবস্থাতে শূদ্রের কেবল অধিকার ছিল না, শূদ্রের এখন থেকে খুব শোচনীয় পরিস্থিতি হতে শুরু করে এবং হাজার হাজার বছর ধরে কিন্তু শূদ্ররা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, তখন থেকে কিন্তু সামাজিকভাবেই বঞ্চিত করে রাখা হয়েছিল। বেশ, প্রথম হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য বলতে বোঝায় যে গুরু গৃহে গিয়ে বিদ্যা অর্জন করাকে, হ্যাঁ, গুরু গৃহে গিয়ে বিদ্যা অর্জন করাকে বলা হয় ব্রহ্মচর্য। বেশ, দ্বিতীয় হচ্ছে গার্হস্থ্য, মানে বিবাহ করে সংসার ধর্ম পালন করা। তৃতীয় হচ্ছে বানপ্রস্থ বা অরণ্যে গিয়ে ঈশ্বরের জন্য আরাধনা করা, এটা হলো কি বানপ্রস্থ। 4 নম্বর হচ্ছে সন্ন্যাস বা গৃহত্যাগ করা। এবার গৃহত্যাগ করে মোক্ষ এর উদ্দেশ্য, অর্থাৎ এই যে চতুরাশ্রম ব্যবস্থা, এই চতুরাশ্রম ব্যবস্থার মধ্য দিয়ে একজন সন্তানের বা একটা ছেলের তার যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অতিবাহিত হতো এই চতুরাশ্রমের মধ্য দিয়ে। তবে মনে রাখতে হবে এই চতুরাশ্রম ব্যবস্থা কিন্তু শূদ্রদের জন্য ছিল না। যজ্ঞ সম্পর্কে জানবো। ঋগ্বৈদিক যুগের সভ্যতাতে যজ্ঞ ছিল। এক হলো অশ্বমেধ যজ্ঞ। এই যজ্ঞতে একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো এবং সেই ঘোড়াটি যে যে রাজার এলাকা দিয়ে যেত, সেই এলাকাগুলি যে সেই রাজার হিসেবে, যে রাজা ঘোড়াটিকে ছেড়েছে সে রাজার হিসেবে গণ্য হয়ে যেত। তাই মোটামুটি অশ্বমেধ যজ্ঞের মধ্যে ঘোড়াকে কেন্দ্র করে প্রশ্ন আসতে পারে যে কোন যজ্ঞে ঘোড়াকে ব্যবহার করা হতো যজ্ঞ হিসেবে, সেটা হচ্ছে ঘোড়া। তারপর নাকি ঘোড়াটিকে বলি দিয়ে দেওয়া হতো, এরকম প্রথা প্রচলন ছিল। দ্বিতীয় যে যজ্ঞটি হচ্ছে সেটা হচ্ছে বাজপেয়। এই বাজপেয় যজ্ঞের মধ্য দিয়ে একজন রাজা তার শক্তি প্রদর্শন করতো, যে সে কতটা শক্তিশালী সেটা সে বাজপেয় যে শক্তির মধ্য দিয়ে প্রদর্শন করত। বেশ, তারপর দেখুন যে বৈদিক সংহিতা। এবার আসছে মুখ্য যে সংহিতা রচিত হচ্ছে, বৈদিক সংহিতা, যে কারণে এই যুগটির নাম বৈদিক সভ্যতা হলো, সেটা হচ্ছে বৈদিক সংহিতা। আমি প্রথমে যে ইনফরমেশনটি দিয়েছি সেটা হচ্ছে শ্রুতি। দেখুন, শ্রুতি মানে মনে রাখা। বেদকে শ্রুতি বলা হতো কারণ বেদ তখন লিখিততে ছিল না, তখন বেদকে মনে মনে মুখস্থ রাখতো। বংশ পরম্পরায় ঋষিরা এটিকে মনে মনে মুখস্থ রাখতো, মনে রাখতো, সেই কারণে শ্রুতি বলা হয়। প্রথমেই যেটা পাবো আমরা সেটা হচ্ছে ঋগ্বেদ। দেখুন, ঋগ্বেদ ভীষণ গুরুত্বপূর্ণ, স্তুতিমূলক মন্ত্র আছে এখানে প্রশ্ন যেভাবে আসে সেটা হচ্ছে যে কোন বেদটিতে কি বিষয় আছে। বেশ, স্তুতিমূলক মন্ত্র। এই ঋগ্বেদ কিন্তু ঋগ্বৈদিক যুগে লেখা হয়েছিল। আমরা জানি যে ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ দুই ভাগে বিভক্ত। তার পরবর্তী দেখুন সামবেদ। সামবেদ মানে গীতিমন্ত্র, মানে গান হচ্ছে, তখন গান বিষয়ে চর্চা, গান বিষয়ে লেখালেখি। এটা হচ্ছে আমরা কোন বেদে পাবো? সামবেদে। এই প্রশ্নটি কিন্তু 100%।
বিভিন্ন পরীক্ষা প্রিভিয়াস ইয়ার্স এটা কিন্তু পেয়েছি। যজুর্বেদে কি আছে, যাগযজ্ঞের মন্ত্র আছে, এবং অথর্ববেদে দেখুন একটা মজার মজার জিনিসগুলোর প্রবেশ করছে। এবার ইন্দ্রজাল, বিশ্বাস, জাদু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ধীরে 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 প্রবেশ করছে। এটা এই তিনটে, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই তিনটে হচ্ছে পরবর্তী বৈদিক যুগের সাহিত্য, মনে রাখতে হবে। পরবর্তী বৈদিক যুগের সাহিত্য হচ্ছে কি কি, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এখন আমরা দেখব দর্শন। সে সময় আচ্ছা, ঋগ্বৈদিক যুগের সময়কালে 6টি দর্শন বিষয় পড়বে। এবার আমরা 6টি দর্শন খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে ন্যায় দর্শন, 2 নম্বর সাংখ্য দর্শন, 3 নম্বর যোগ দর্শন, 4 নম্বর বৈশেষিক দর্শন, 5 নম্বর উত্তর মীমাংসা, 6 নম্বর পূর্ব মীমাংসা। বেশ, এই যে এই যে 6টি দর্শন, এই যে 6টি দর্শন থেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন এসেছে। বোঝা গেল, এই 6টি দর্শন থেকে বিভিন্ন প্রশ্ন এসেছে, এবং এখনো পর্যন্ত WBCS সহ নেট, সেট বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই পতঞ্জলির যোগ, কপিলের সাংখ্য, গৌতমের ন্যায় দর্শন থেকে প্রশ্ন কিন্তু আসেই। বিশেষ করে এই উপরে 3টে, ন্যায় দর্শন গৌতমের, ন্যায় দর্শন কে লিখেছে, গৌতম। সাংখ্য দর্শনের জনক কপিল। যোগ দর্শন পতঞ্জলির যোগ, আপনারা বিখ্যাত এখন শুনতে পারেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় পতঞ্জলির যোগ, পতঞ্জলির যোগ শোনা যায়, কিন্তু আসলে সে পতঞ্জলি যোগ লিখেছিল। কনাদ বৈশেষিক, বাদরায়ণ ব্যাস এর উত্তর মীমাংসা, আর জৈমিনীর পূর্ব মীমাংসা। ঠিক আছে, বেশ, এই কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। বেশ, এখন আমরা দেখব ঋগ বৈদিক যুগের সভ্যতার সময়কালের শাসন। আচ্ছা, শাসনের আগে আর একটি যে বিষয় দেখে নেব, সেটা হচ্ছে নদী। এই নদী থেকেও কিন্তু প্রশ্ন আছে ঋগ বৈদিক যুগের সভ্যতার। এবার আমরা নদীর নাম জেনে নেব। নদীর নাম থেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন আসে। প্রথমে হচ্ছে নতুন যে নামগুলো আছে সেটা হচ্ছে ঝিলম। এটার পুরাতন নাম ছিল বিতস্তা। এখানে কিন্তু প্রশ্ন আছে, মেলাতে দেয় যে কোনটা কোন নামে পরিচিত ছিল। ঝিলম নদীর আচ্ছা, বিতস্তা নদীর নতুন নাম হলো ঝিলম, আর বিয়াস নদীর পুরনো নাম ছিল কি, বিপাশা। চেনাবের অস্কিনী, সতলেজের শতদ্রু, রাবির পরুষ্ণী, সিন্ধুর সিন্ধু, গণ্ডকের সদারিনা, এবং সরস্বতীর ঘর ঘর যেটা বিলুপ্ত হয়ে গেছে, এবং গোমালের গোমতী। এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলোর আর আলাদা কোনো উপায় নেই, এগুলো সম্পূর্ণ মনে রাখার বিষয়। বেশ, এখন আমরা দেখব ঋগ বৈদিক যুগের সভ্যতার শাসন ব্যবস্থা সম্পর্কে। কুলের যে শাসন ব্যবস্থা ছিল, শাসক ছিল, সে হচ্ছে কুলপা বা কুল বা পরিবার বলতে বোঝায় যাকে। গ্রাম, তারপরে শাসন কেন্দ্র গ্রামনি বা ব্রজপতি ছিল শাসক। গ্রাম বা গ্রামনি যে শাসক ছিল সে হলো ব্রজপতি। বিশেষ শাসনকর্তাকে বলা হয় বিশপতি। জন হচ্ছে সর্বোচ্চ শাসক, যার শাসককে বলা হয় গোপ। তাহলে এই গেল শাসন ব্যবস্থা সম্পর্কে, ঋগ বৈদিক যুগের সভ্যতার শাসন ব্যবস্থা সম্পর্কে। বেশ, এটা হচ্ছে আমাদের শেষ পৃষ্ঠা ঋগ বৈদিক যুগের সভ্যতা পড়ার। পৃষ্ঠা সংখ্যা 3টে পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ ঋগ বৈদিক যুগের সভ্যতা কমপ্লিট। এবার আমরা জানবো বিবাহ ব্যবস্থা সম্পর্কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবাহ ব্যবস্থা। যেমন দেখুন, প্রথমে আছে কি, ব্রহ্ম বিবাহ। কি আছে প্রথমে? ব্রহ্ম বিবাহ কাকে বলে? যখন যে অনুষ্ঠান করে সম্পন্ন ব্যক্তির হাতে যখন কন্যাকে তুলে দেন পিতা, তখন তাকে বলছে ব্রহ্ম বিবাহ। আর্য বিবাহ, কন্যার পিতা গরু বা ষাঁড় দিত। আচ্ছা, কন্যার পিতাকে গরু বা ষাঁড় দিত, কন্যার পিতাকে দিত, মনে রাখতো, পিতাকে দিত গরু বা ষাঁড় পাত্র দিয়েছে কন্যা কে বিবাহ করত। দৈব বিবাহ, পুরোহিতকে দান, পুরোহিতকেও সে সময় কন্যা দান করা হতো, মজার বিষয়। দৈব বিবাহ। প্রজাপাত্য হচ্ছে কি, যৌতুক ছাড়া যে বিবাহ, প্রজাপাত্য যৌতুক ছাড়া যে বিবাহ হতো। যৌতুক মানে যে ওই যে আসবাবপত্র, এই খাট বিছানা সব যে বিষয়গুলো থাকে, সেটা হচ্ছে যৌতুক ছাড়া বিবাহ তখন প্রচলিত ছিল, তাকে বলা হচ্ছে প্রজাপত্য বিবাহ। নেক্সট হচ্ছে কি, গন্ধর্ব বিবাহ, যে নিজের ইচ্ছায় বিবাহ, নিজের ইচ্ছায়, মানে যাকে বলা হয় লাভ ম্যারেজ। গন্ধর্ব বিবাহ নিজের ইচ্ছাতে। অসুর বিবাহ, কন্যার পিতাকে পণ দিয়ে যে বিবাহ, তাকে বলা হতো অসুর বিবাহ। রাক্ষস বিবাহ, এই দুটো বিষয় মনে রাখা সহজ বিষয়, যে রাক্ষস মানে বলপূর্বক, আর পৈশাচ এটা হচ্ছে ঘুমন্ত অবস্থায় কন্যাকে তুলে নিয়ে গিয়ে বা হরণ করে নিয়ে গিয়ে যে বিবাহ, তাকে বলা হতো পৈশাচ বিবাহ। বেশ,
এখন আমরা ঋগ্বৈদিক যুগের সময়কালের ইম্পর্টেন্ট তথ্যগুলোকে জেনে নেব। আরও যে যাবতীয় ইম্পর্টেন্ট তথ্য আছে সেগুলোকে এবার জানবো। দেখো, প্রথমে আসতে কি অস্ত্র কেমন ব্যবহার করতো। যেহেতু রাজা ছিল, যুদ্ধ চলতো, লড়াই চলতো, সেহেতু অস্ত্র ব্যবহার করতো। প্রথম অস্ত্র হচ্ছে রথমুসল। এই অস্ত্রটির সাহায্যে পাথর নিক্ষেপ করা হতো। রথের সাহায্যে বড় বড় পাথরকে যুদ্ধক্ষেত্রে ছুঁড়ে ফেলা হতো, যার দ্বারা একটি পাথরের দ্বারা কিন্তু অনেক অনেক সৈন্য আঘাত পেত। দ্বিতীয় যে অস্ত্রটা সেটা হচ্ছে পুরো চরিষ্ণু। সেটা হচ্ছে অস্ত্রযুক্ত একটা রথ, যেটা সৈন্যবাহিনীর মানে শত্রু পক্ষের ভেতরে প্রবেশ করতো এবং তার গায়ে অস্ত্র লাগানো থাকতো এবং তার আঘাতে কিন্তু বহু সৈন্যরা হতাহত হতো বা মারা যেত। এরকম বেশ। ঋগ্বৈদিক সময়কালে উগ্র বলে একটা কনসেপ্ট ছিল, মানে পুলিশ। দেখুন, উগ্র মানে রাগ, এইভাবে আমরা মনে রাখতে পারি। উগ্র মানে কি? রাগ, পুলিশের রাগ থাকে, সুতরাং উগ্র মানে পুলিশ। মধ্যমসী শব্দের মধ্যেই উত্তর আছে। মধ্যস্থতা করতেন তিনি, কোনো একটা দুপক্ষের লড়াইয়ের যে চুক্তি বা মধ্যস্থতা বলে থামাতো তাদের। বণিককে বলা হতো পণি, বণিক পণি নামে পরিচিত ছিল। আর এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মুদ্রা। ঋগ্বৈদিক যুগের সময়কালে মুদ্রা ছিল মনা এবং নিষ্কো। কি মনে ছিল? মনা এবং নিষ্কো। পেশস কে ছিল? যে সূচের কাজ করা পোশাককে বলা হতো পেশস। সূচের কাজ করা যে পোশাক তারা পরতো তাকে বলা হতো পেশস। দ্রাপি ছিল কি? ঢিলে ঢালা পোশাক এক ধরনের, যা নারীরা ব্যবহার করত। দ্রাপিতা ছিল ঢিলে ঢালা পোশাক যেটি নারীরা ব্যবহার করত। ট্যাক্স ছিল। এবার আমাদের ট্যাক্স। ট্যাক্স কি কি ছিল? ট্যাক্স ছিল কি? ভাগ, বলি এবং শুল্ক। এই তিন ধরনের ট্যাক্স মনে রাখলেই হবে, ভাগ, বলি এবং শুল্ক। তবে মনে রাখতে হবে, প্রশ্ন আসতে পারে কোন করটি বাধ্যতামূলক ছিল, মানে এই করটি দিতেই হতো, সেটা হচ্ছে ভাগ। ভাগ করটি কিন্তু দিতেই হতো, এটা থেকে ছাড় পাওয়ার কোনো উপায় ছিল না। শির বলতে লাঙলকে বোঝায়। ঋগ্বৈদিক যুগের সময়কালে শির বিভিন্ন পরীক্ষায় এসছে, রিপিটেড কোশ্চেন এটি। সেটা হচ্ছে শির বলতে লাঙলকে বোঝায়। এবং সীতা হলো কি? লাঙলের দাগ। সীতা হলো কি? লাঙলের দাগ। সীতা হলো লাঙলের দাগ। বেশ। সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতা, বেশ, আমরা এইটা আগে পরে দেখছি। এখন দেখব উল্লেখযোগ্য নারী কারা ছিল। উল্লেখযোগ্য নারী কারা ছিল? দেখুন, সেই সময়কালে উল্লেখযোগ্য নারী, তাহলে নারীরাও কিন্তু সে সময় অগ্রণী ভূমিকা পালন করেছিল। প্রথম হচ্ছে ঘোষা, তারপরে অপালা, লোপামুদ্রা এবং বিশ্বপাড়া। এই চারজন নারীর নাম কিন্তু আসতে পারে এবং তার সঙ্গে অন্য একজন নাম দিয়ে দিতে পারে যে কিন্তু ঋগ্বৈদিক যুগের সভ্যতায় ছিল না, তখন কিন্তু মিলিয়ে মনে রাখতে হবে। সুতরাং এই চারজন নারীর নাম খুব গুরুত্বপূর্ণ, যারা উল্লেখযোগ্য নারী বা বিদুষী নারী, যারা পণ্ডিতা ছিলেন, এরকম ব্যাপার। ঠিক আছে? ঘোষা, অপালা, লোপামুদ্রা এবং বিশ্বপাড়া। এখন কিছু কিছু কনসেপ্ট বা শব্দ যার মানে জেনে নেব, বিভিন্ন পরীক্ষায় এসেছে। গাবিষ্টি, পশুর জন্য যে যুদ্ধ বা গরুর জন্য যে যুদ্ধ হতো তাকে বলা হতো গাবিষ্টি। কুড়ির অলঙ্কারকে বলা হয়, যে অলঙ্কার মহিলারা ইউজ করতো, ব্যবহার করতো। কর্ণশোভন মানে বোঝা যাচ্ছে কানের অলঙ্কার। আয়স বলতে লোহাকে বোঝায় ঋগ্বৈদিক যুগের সময়কালে। কুলোপা কন্যা কাদের বলা হতো? যারা অবিবাহিত কন্যা তাদের বলা হতো কুলোপা। নিবি মানে হলো ভিতরের পোশাক। খনিত্র হচ্ছে খনন করার যন্ত্র এবং দাত্র মানে কাছ থেকে বোঝায়। অথর্ববেদে সতীদাহের সাক্ষ্য পাওয়া যায়, প্রশ্ন আসতে পারে এবং এসেছে। কোন বেদে সতীদাহের উল্লেখ পাওয়া যায়? অথর্ববেদে, এই যে নিচে অথর্ববেদে। আর অঘ্না বলতে কি বোঝায়? গোহত্যা করা যাবে না, এই যে শব্দ, এটাকে অঘ্না হিসেবে বর্ণনা করা হয়। তাহলে যাবতীয় এই গেল ঋগ্বৈদিক যুগের সভ্যতা। এবার আমরা দেখব লাস্ট টপিক, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা আমরা পড়েছি আর বৈদিক সভ্যতা পড়ছি। এই দুটোর মধ্যে পার্থক্য যদি আমরা পড়ি তাহলে দুটো সভ্যতার মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা সঠিকভাবে খুব সহজে বুঝে নেব। দেখুন, সিন্ধু সভ্যতা ছিল কি? নগর সভ্যতা, কারণ আমরা এখানে শহরের ইতিহাস পড়েছিলাম। সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক। সিন্ধু সভ্যতাতে মূর্তি প্রচলন ছিল, কারণ পশুপতি শিবের মূর্তি পাওয়া গিয়েছে, আমি পড়িয়েছি। যাগযজ্ঞ কিন্তু প্রচলন ছিল না সিন্ধু সভ্যতাতে। লোহার পরিচয় তাদের সঙ্গে ছিল না, সিন্ধু সভ্যতার মানুষরা লোহা পায়নি। বৈদিক সভ্যতা কি ছিল? দেখুন, সিন্ধু সভ্যতা নগর, বৈদিক সভ্যতা গ্রামীণ কেন্দ্রিক। সিন্ধু সভ্যতা মাতৃতান্ত্রিক, বৈদিক সভ্যতা পিতৃতান্ত্রিক। সিন্ধু সভ্যতাতে মূর্তি পূজা ছিল, এরা মূর্তি পূজা ছিল না, এরা নিরাকার দেবতার পূজা করত, নিরাকার দেবতাকে তারা স্মরণ করত। এরা প্রকৃতিকে মনে করত, যেমন ধরুন ওই যে বললাম যে বরুণ, হ্যাঁ, তারপরে ইন্দ্র, এই যে বিষয়গুলোর সঙ্গে জুড়ে আছে এক একটা কনসেপ্ট, সেই সমস্ত বিষয়গুলো। এখানে পুরুষ দেবতার প্রাধান্য বাড়ছে। যাগযজ্ঞ বৈদিক সময় ছিল, বৈদিক সময়ে লোহার সঙ্গে তারা পরিচিত ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের বৈদিক যুগের ক্লাস। এই ক্লাসটিতে
সম্পূর্ণ সিলেবাস কভার করা হয়েছে। আশা করছি এই ক্লাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না, আর যদি আসে সেগুলো আমরা যখন প্রশ্ন প্র্যাকটিস করব সেখান থেকে যদি এক্সট্রা কিছু থাকে সেখান থেকে অ্যাড করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই আজকের ক্লাসটি করার পরে তোমরা জানাবে যে, বা আপনারা জানাবেন যে কেমন ক্লাসটি হয়েছে বা কতটা আপনাদের কাজে লাগছে ক্লাসটি, সেটি জানাবেন। আর নিয়ে আসছি পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে। তবে একটি সাজেশন এখানে দেওয়া যেতে পারে যে এই ক্লাসটি করার সময় কিন্তু আপনারা খাতাতে নোট করতে থাকতে পারেন, কারণ নোট করলে সেটা মনে থাকে বেশি, নিজের সেলফ নোট বা নিজের হাতের লেখা, তাতে মনোযোগও বাড়ে এবং সেটা পড়তেও পরে রিভাইজ করতেও সুবিধা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।